হুটহাট কল দেওয়া, বাসার সামনে চলে যাওয়া, এক্সট্রা কেয়ার, তার উপর সেদিন বৃষ্টি আপুর কাছেও অনেক বকা খেয়েছি। তাই সব দিক চিন্তা করেই কথাগুলো বলেছি। তানভীর ফোন পকেটে রেখে দুহাতে মাথা চেপে ধরে বসে আছে। মিনিট খানেক বাদে সাকিব এসে তানভীরের পাশে বসলো। দৃঢ়কণ্ঠে শুধালো, কি হলো তানভীর ভাই? তোমার কি মন খারাপ? তেমন কিছু না। বল। এদিকে তুমি এখানে এসে বসে আছো, ওদিকে মেঘ আপু নিজের রুমে দরজা বন্ধ করে রেখেছে। আমরা আশাতে কি তোমরা খুশি না? তানভীর রাগান্বিত কণ্ঠে বলে উঠল, কি যাতা বলছিস? মেহমান আসলে কেউ অখুশি হয় নাকি? আমার গরম লাগছিল, তাই এখানে এসে বসেছিলাম। জায়গাটা খোলামেলা, ভালোই লাগছে। তোরা নাস্তা করেছিলি? তাই ডাকিনি। আর মেঘ আপু? তানভীর খানিক ভেবে বলল, আমরা মেলায় গিয়েছিলাম ঘুরতে, সারাদিন গরমের মধ্যে ঘুরেছে। তাই তাই হয়তো মাথা ধরেছে। তোর কি অবস্থা বল? আমার আর কি অবস্থা হবে? আছি বেশ ভালোই। শিমুল কেমন আছে? সেও ভালো আছে। কিছুদিন পর পর ওর জন্য বিয়ের সম্বন্ধ আসে, আর আমি সেগুলো ভেঙে দেই। ভেরি গুড। সাকিব কোমল কণ্ঠে জানতে চাইলো, তোমার কি অবস্থা বলো? এই তো চলে যাচ্ছে। গার্লফ্রেন্ড? তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলল, সবার কপালে সবকিছু থাকে না। মেঘ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছে। হঠাৎ আবিরের কলে ঘুম ভাঙল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখলো শুধু। কল রিসিভ করলো না। আবির আবারও কল দিল। মেঘ রিসিভ করে ফোন কানে ধরতেই উপাস থেকে আবির বলল, তুই কি রাগ করেছিস? ছোট একটা বাক্য, অথচ এতেই মেঘের বুক কেঁপে উঠল। আজ অবধি কেউ এমনভাবে এতটা মায়া নিয়ে কথা বলেনি। মেঘ উত্তর দিচ্ছে না দেখে আবির আবারও প্রশ্ন করলো, তোর কি শরীর খারাপ? না, কেন? মালা সাকিব রেগে এসেছে। ওরা আমার মামাতো ভাই বোন। হুট করে বলল আসবে। আমি মুখের উপর না করি কিভাবে? তাই আমিও বলেছিলাম আসতে। কিন্তু ওরা যে আজই চলে আসবে বুঝতে পারিনি। এসব কথা আমাকে বলার কারণ কি? আমি কি কাউকে কিছু বলেছি? আপনার কাজিন তো আমারও কাজিন। আত্মীয়-স্বজন বেড়াতে না আসলে কে আসবে? তাছাড়া এই বাড়ি আপনাদের। আমরাই এখানে মেহমান। মেঘের শেষ কথাটুকু শুনে আবিরের কপাল কুঁচকে আসে। আবির স্মিত কণ্ঠে বলল, আজকে তোদের আমাদের বলে পাকাপাকি করে নিচ্ছিস? মেঘ, আব্বু চাচ্চুকে আজ পর্যন্ত কখনো শুনিনি জায়গা জমি বা ব্যবসা ভাগাভাগি করতে। আর তুই 2 দিনের মেয়ে কিভাবে পারলি এই কথা বলতে? মেঘ কথা বলছে না। আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, তোর মনে কখন কি চলে আমি জানি না, কিন্তু আমার মনে সর্বদা একটা কথা চলে। তুই আমার রক্তে মিশে থাকা এক বাজে স্বভাব। যেই স্বভাব একান্তই আমার। নিঃশ্বাসে প্রশ্বাসে চিরচেনা সঙ্গী। কেউ আমাকে বাজে ছেলে বলুক, তাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু তোর দিকে আঙ্গুল তোলার আগে তাকে আমার সম্মুখীন হতে হবে। আবির একটু থেমে আবার বলতে শুরু করলো, আমি চাই তুই ওদের সামনে থাক, যেন তোকে কেউ অহংকারী বলতে না পারে। রাগ অভিমানগুলো কিছুদিনের জন্য ছুটি দে। ওদেরও তো ঈদ পালন করতে ইচ্ছে করে, তাই না? মেঘ দৃঢ়কণ্ঠে বলল, ঠিক আছে। রাগ করেছিস? রাগকে ছুটি দিয়েছি। কখন? এই মুহূর্তে। আবির মুচকি হেসে বলল, এত ফাস্ট? হুম। আবির নিঃশব্দে হেসে বলল, রাখছি। মেঘ কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে এলো। স্মৃতিরা মিমের সাথে বসে গল্প করছে। দিশা, স্মৃতি, মিম কাছাকাছি বয়সের। তাই তাদের মধ্যে বন্ধুত্ব হতে বেশি সময় লাগেনি। মালা এখানে নেই। মেঘ ওদের থেকে কিছুটা দূরে এসে বসলো। নাম পরিচয় জিজ্ঞেস করে অল্প স্বল্প গল্প করতে লাগলো। কিছু সময় পর আবির রুমে এসেছে। তার পিছন পিছন মালাও এসেছে। মালা আবিরকে কিছু বলেছে, তবে আবিরের মুখ দেখে মনে হচ্ছে সে মালার কথা শোনার বিষয়ে তেমন আগ্রহী না। আবির মেঘের দিকে একবার দেখলো, তারপর মেঘকে উদ্দেশ্য করে মৃদুস্বরে বলল, আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, কেউ খুঁজলে বলিস। মেঘ গার কাত করে সম্মতি জানালো। মালা গিয়ে মেঘের পাশে বসলো। আবির একবার মালার দিকে দেখলো, পরপর মেঘের দিকে একবার পলক তাকিয়ে কিছু না বলে বেরিয়ে গেল। মেঘ সেদিকে মনোযোগ দিল না। মেঘের পূর্ণ মনোযোগ মালার দিকে। মালা মৃদুস্বরে বলল, কি হলো মেঘ, কি দেখছো? মেঘ হুট করে প্রশ্ন করে বসলো, আবির ভাইয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাই না? হ্যাঁ, তবে আমার চেয়েও মাইশা আপুর সাথে বেশি মিল। ছোটবেলা ভাইয়া ফুপ্পির সাথে প্রায় আমাদের বাড়িতে যেত। মাইশা আপু